মলি নেত্রপল্লবের জমা নোনা জলটুকু শাড়ির আঁচলে মুসলিম তিনি। অর্ণব ভ্রুনাচ্ছি জানতে চাইল, কে আপনার নাতি? অর্ণর কথা শুনে উপস্থিত সকলে কয়েক সেকেন্ডের মধ্যে বাকরুদ্ধ হয়ে গেল। ছোটখাটো একটা বজ্রপাত পড়ল যেন যেন প্রতিটা মস্তিষ্কে। লতিফা বেগমও সামান্য ভরকালেন। এমন প্রশ্ন করবেন তিনি বুঝি আন্দাজ করতে পারেননি। নওয়াবকে সম্পূর্ণ সময়টিতে আশ্চর্যজনকভাবে নীরবই দেখা গেল। ওনার কোনো নড়চড় নেই, তাকে চুপচাপ বসায় দেখা গেল। আর যেন মুখে কুলুপি এঁটেছেন তিনি। লতিফা বেগম বিরক্তি ছাড়া কণ্ঠে বলেন, সে কি, তুমি চেনো না আমার নাতিকে? অনন্যা হাতের তর্জনী আঙুল তুলে নওয়াফের দিকে তাক করে দেখালো। উনি আপনার নাতি? লতিফা বেগম মাথা নাড়িয়ে পোছান। জি, তুমি জানো না? জানি তো, কিন্তু ওনার শরীরের গতিতে তো বলে দিব্যি তিনি ভালো আছেন, এক ফোঁটাও শুকাননি, বরঞ্চ দিন দিন ফুটবলের মতন গোল হচ্ছেন। নিখিল সিরিয়াস মুহূর্তে হাসিয়ে আটকে রাখতে পারল না। সে অনন্যার কথা শুনে হো হো করে গা দিয়ে হেসে দিল। ড্রয়িং রুমে থাকা সকল গুরুজনরা এমন করে চোখ রাঙানি নিখিলের দিকে তাকালো যেন তাকে কাঁচা চিবিয়ে চিবিয়ে খাবে। সবচেয়ে বেশি চক্ষু গরম করে চাইল লতিফা বেগম। নফ হকচকে উঠল। সে কল্পনা অবধি করেনি তার গুণবতী বোঝান তাকে শেষ পর্যন্ত ফুটবলের সঙ্গে তুলনা করে ছাড়বে। হায় আমার ফাটা কপাল, ভালো জিনিসের সঙ্গে অন্তত তুলনা করা যেতে পারত, তাই বলে ফুটবল? ইজ্জত আর রইল না, সব শখের বউজান উড়িয়ে ছাড়ল। লতিফা বেগম বলেন, তুমি জানো আমার নাতির জন্য কত মেয়ে পাগল, তাকে তুমি সরাসরি ফুটবলের সঙ্গে তুলনা দিচ্ছ? কত সুদর্শন আমার নাতি, সব মেয়েদের লাইন পড়ে যাবে। জানি তো, এও জানি, পাগলরা পাগলদেরই ভালো চেনে। নিখিল আবারও হেসে ফেলল। এটা একদম পারফেক্ট ছিল। লতিফা বেগম নিখিলের দিকে কটমট করে চাইল। নিখিল সঙ্গে সঙ্গে হাসি বন্ধ করিল, মুখে তালাই মারল। অনন্যা হাত ঘড়িটা এক পলক দেখে আটকে উঠল। মাই গড, উফ, আবারও লেট। সে তড়িঘড়ি করে বেরিয়ে যাচ্ছিল। নফের আম্মি ফাতিহা নূর হঠাৎই ওর হাতটা ছো মেরে টেনে ধরল। অরুণার এবার সত্যি সত্যি মেজাজটা চটেই যাচ্ছে। ফাতিহা নূর সেসব গণাই ধরল না। সে চোখ রাঙিয়ে বলল, কোথায় যাচ্ছ তুমি? তুমি কি দেখছো না আমার ছেলেটা তোমার শোকে শোকে মরে যাচ্ছে? তোমার কারণেই ওর কাছে আমরা আজ পর্যন্ত দোষী। ও তো তোমার কাছে বারবার ক্ষমা চাচ্ছে, কেন করছো না ক্ষমা? এত অহংকার কিসের তোমার? অরুণার অভিব্যক্তি শক্ত, চোখ দুটি দিয়ে যেন আগুন বেরিয়ে যাচ্ছে। সে নিজেকে সঙ্গে সঙ্গে ধাতস্থ করে নিয়ে নরম কঞ্চে বলল, এক্সকিউজ মি প্লিজ, লেট গো অফ মাই হ্যান্ড। ছাড়বো না। কি করবে তুমি? নিজের স্বামীর সংসার ছেড়ে কই যাচ্ছ? অর্ণা ওনার কথার পরিপ্রেক্ষিতে উত্তর দিলই না, উল্টো ওনার হাত থেকে নিজের হাতটি জোরপূর্বক ছাড়িয়ে নিল। তিনি ভ্যাবাচাকা খেয়ে বসলেন। মেজবান তালুকদার বললেন, বড়দের কথা শোনো, সোফায় এসে বসো। অনন্যা হেসে ফেলে। তালুকদার বংশের লোকের দ্বারা এত বিনয় সম্মান ঠিক হজম করতে পারছি না। সত্যি করে বলুন তো, নতুন কোনো পরিকল্পনা এঁটেছেন কি? নফ সামান্য পরিমাণ বিরক্ত হলো। মিস তালুকদার জবানের লাগাম টানুন, তিনি আপনার গুরুজন হন। আপনি আমায় মাত্র কি বলছেন? মিস তালুকদার? জি। আমাকে মিস তালুকদার ডাকবেন না। তালুকদার বংশের লোকের সঙ্গে আমার ইহজন্মেও শত্রু সম্পর্ক নেই, পরজন্মেও থাকবে না। আমি অনন্যা রহমান, এই নামে ডাকতে ইচ্ছে করলে ডাকবেন, আর নয়তো চুপ করে থাকবেন। আর হ্যাঁ, ম্যানার্স ভুলে গেলেন নাকি? ভদ্রতা বুঝেই পকেটে নিয়ে ঘোরেন। দেখছেন কথা বলছি, মধ্যখানে ঢুকে খোঁচা মারছেন কেন? হ্যাঁ, না হাতে কলমে শুধু শিক্ষিত হয়েছেন, স্বশিক্ষায় নয়। অনন্যা ঠিক ঠান্ডা মাথায় ওনাকে সুন্দরভাবে অপমান করে দিল। আজ যেন সর্বপ্রন্থায় অপমান করার পদ্ধতি গ্রহণ করেছে মেয়েটা। তিনি প্রায়শ্চিত্ত বোধ অনুভব করলেন। সরি। ওনার সেই সরিটুকু গ্রহণ করলো কিনা তার শক্ত অভিব্যক্তি দেখে বোঝার উপায় নেই। বরং ফের বলে মেজবান তালুকদার উদ্দেশ্যে, কে জানি 50 লাখ টাকা অফার করেছিল তার দামরা বুইরা ছেলেকে ভুলবার জন্য। নামটা ঠিক মনে পড়ছে না, স্মরণ শক্তি কম, ভুলে গেছি। ভুলে যাওয়াই ভালো, বেঈমানদের মনে রাখতে নেই। আর একটা কথা, বাপ বেটা কান খুলে শুনে রাখুন, অতি শীঘ্রই হাইকোর্টে দেখা হচ্ছে। আপনারা যাওয়ার জন্য পূর্ব প্রস্তুতি নেন। কতদিন থাকবেন তার নিশ্চয়তা দিতে পারছি না। লতিফা বেগম বেশ আচ্ছা করে চটে গেলেন।
আইন কি তোমার একার জন্য? আইন সবার জন্য সমান। দেখব আমার নাতির বিপক্ষে বাংলাদেশের কোন উকিল লড়ে। অনন্যা লতিফা বেগমের দিকে কয়েক সেকেন্ড থম মেরে চেয়ে থেকে তাৎক্ষণিক হঠাৎই ঠোঁট ছড়িয়ে হেসে ফেল। ওর হাসি দেখে লতিফা বেগম অল্প স্বল্প ভড়কে গেলেন। অনন্যা নরম গলায় বলে, আপনি অনেক সরল। এত সরল হতে নেই, সরলরা ঠকে বেশি। তবে চিন্তা করবেন না, আপনার ছেলে আর নাতির জন্য কোনো উকিল লড়ুক বা না লড়ুক, আমি তাদের বিপক্ষ দল হয়ে ঠিকই লড়বো। আমার পিতার খুনিদের সঠিক বিচার পাইয়ে ছাড়বো। নফ মেজবান তালুকদার আশ্চর্য হয়ে গেল ওর কথা শুনে। নফ আজ কেবল যেন নেতিয়েই পড়তেছে, কথাই বলে না। তিনি কাতর চক্ষুচোরা ওর উজ্জ্বল মুখোশ বাড়ির উপর তাক করে নরম গলদে এসে বলেন, আমি জেলে গেলে তুই যদি শান্তি পাস তাহলে গেলাম। কবে যেতে হবে বল, না আজই যাব? অনন্যা ওনার থেকে মুখ ঘুরিয়ে নিল। ওনার মুখটা যেন সে দেখতে চাইছে না, এমন তার মুখোশ বাড়ি ভাব। নোভা গভীরভাবে আশ্চর্য হয়, বলল, তুই জেলে যাবি মানে? পাগল হয়েছিস? আর এই যে পাখি, তুমি জানো দিন দিন কতটা অহংকার দেমাগি হয়ে যাচ্ছ? এতটা অহংকারী হওয়া ভালো না। অনন্যা জবাব দিতে গেল না। এসব তার এখন আর ভালো লাগে না, অসম্ভব বিরক্ত লাগে। নওয়াফ নোভা সহ সকলকে একসঙ্গে চোখ মুখ শক্ত করে ধমকে উঠল। স্টপ! সেই কখন থেকে দেখছি তোমরা একের পর এক আমার বউকে কথা শুনিয়ে যাচ্ছ। ও কি তোমাদের কথা গিলতে এসেছে? এখানে একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে এসেছে, সেখানে বসে ফালতু কথা বলা শুরু করে দিয়েছ। কে বলেছে তোমাদের এসব বলতে? আমি বলেছি? বলিনি তো। শুনে রাখো সকলে, তোমাদের কোনো রাইট নেই আমার বউকে অপমান করার, কথা শোনানোর। সেই অধিকার আমি কাউকে দেইনি। নেক্সট টাইম যে ওকে কথা শোনাবে আমি ভুলে যাব সে আমার কে হয়। বউ আমার, চিন্তা আমার, আমার বউয়ের ভালো মন্দ আমি বুঝবো, তা নিয়ে কাউকে ভাবতে হবে না। তিনি শ্বাস টেনে দম নেন, ফের বলেন, বাল, মানুষ ঘরে আসে মানসিক শান্তি খুঁজতে, আর আমি আসি ঝগড়া শুনতে। ঘরে আরও অশান্তি বেশি, ব্যথা, মাথাটা আরও ব্যথা বানিয়ে ছাড়লো। বলেই তিনি চেয়ারে একটা লাথি মেরে রাগে গর্জে গর্জে থা থা করে বেরিয়ে যান। নিখিল পিছু থেকে বেশ কয়েকবার ডাকলেও তিনি সাড়া দেননি। যাওয়ার আগে অনন্যার উদ্দেশ্যেই ভুলে গেল। আমার পরিবারের পক্ষ হয়ে আমি সরি বলছি। মুরব্বীরা অনেক কথাই না বুঝে বলে ফেলেছে, ওনাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনন্যা ওনার গমন পথের দিকে এক পলক তাকিয়ে নিখিলের উদ্দেশ্যেই বলল, আপনাদেরকেও ধন্যবাদ নিখিল ভাই, জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে এনে অপমান করানোর জন্য। বাই দ্য ওয়ে, চললাম আমি। নিখিল ভোলা ভালা মুখটা নিয়ে চুপ করে রইল। এত কাণ্ড করবে জানলে সে অনন্যাকে আসতেই বলতো না। নীরবে সরি বলল, তার গলা অসহায় শোনালো। অনন্যা সেসব শোনার জন্য আর রইল না। শুভকে পাওয়া গেল বাইরে, গাছে উঠে বসে কার বিরতির মতন পেয়ারা চিবিয়ে খাচ্ছিল। অনন্যা ওকে টেনে ধরে নামালো। এরপরে বাইক চালু করে দুজন আবারও মৃধা বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। মৃধা বাড়ি পৌঁছে দেখলো তার আম্মা সবে গোসল করে ঘরে ঢুকেছে। স্বাধীন হাঁটি গিয়েছে। কাজল রেখা অনন্যাকে দেখে ছুটতে এলো, বুকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস মা? অনন্যা মৃদু হেসে বলল, ভালো। শুভকে দেখে কাজল রেখা জানতে চাইলেন, তোর বন্ধু? বস। না, বসবো না, সময় নেই, এক্ষুনি বেরিয়ে যেতে হবে। তোমাকে দেখতে এলাম, এসে দেখি সুস্থ। তুই এসেছিস না, এখন একেবারে সুস্থ হয়ে গেছি। কোনো কথা হবে না, মেহমান নিয়ে এসে খালি মুখে যেতে পারবি না। শুভর উদ্দেশ্যেই বললেন, বাবা তুমি হাত মুখ ধুবে, আমি পানি এনে দিব? শুভ সঙ্গে সঙ্গে না বোধক মাথা নাড়ল। আপনার পানি আনতে হবে না, কলপার গিয়ে আমি নিজে হাত মুখ ধুয়ে আসতে পারবো। আজ ছোট্ট মাছ পুইলতা দিয়ে চিংড়ি আর শুটকি ভর্তা হয়েছিল। কাজল রেখা আবার দুটো ডিমও ভেজে ভুনা করে দিলেন। শুভকে বললেন, তুমি পাখির সঙ্গে আবার আসবে, তখন নিজের হাতে রাজহাঁস রান্না করে খাওয়াবো তোমাকে। তোমার আরও বন্ধু আছে না, ওদেরও নিয়ে আসবে, কেমন? শুভ বিনিময় প্রাণোচ্ছল মনে গাল ভরে হাসল। অবশ্যই আন্টি, এতদিন বাসা চিনতাম না, এখন চিনেছি না। অনন্যা না আসলেও পুরো ফাজিল পার্টি টিম কিন্তু আপনাকে জ্বালাতে চলে আসবে, আর মজার মজার খাবার খেতে। আপনার হাতের রান্না কিন্তু দারুণ। অদর ছড়িয়ে হাসলেন। আজ থেকে এটা শুধু অনন্যার একার বাড়ি না, তোমাদেরও বাড়ি। তাই যখন ইচ্ছে হবে নিজের বাড়ি মনে করে সবাইকে নিয়ে চলে এসো।
আমি মজার মজার রান্না করে খাওয়াবো। শুভ মাথা নাড়ে। ঠিক আছে, তা না হয় আসলাম, কিন্তু অনন্যার অপর নাম কি পাখি? কাজল রেখা হ্যাঁ বোধকে মাথা নাড়ল। হ্যাঁ, তুমি জানো না, অনন্যা শুধু খাতা কলমের নাম, ডাক নাম পাখি। কি অনন্যা, তুই তো কোনোদিন বলিসনি। অনন্যা কোনো প্রকার জবাব দিল না, সে নীরবে চুপচাপ খেয়ে যাচ্ছে। কাজল রেখা ওর খাওয়া দেখছিল, কত সুন্দর করে গুছিয়ে খাবার খাচ্ছে তার অগোছালো মেয়েটা। একটা ভাত এদিক থেকে ওই দিক যাচ্ছে না। পরিস্থিতি পারলে মানুষকে সব শিখিয়ে যায়, পরিস্থিতিতে পড়লে মানুষ সব শিখে যায়, তার জ্বলন্ত প্রমাণ সামনে। কাজল রেখা বলল, একটা কথা বলবো, রাগ করবি না তো? বলো। পাখি, এই বুড়ো বয়সে আমার একা থাকার কি কথা? তুই নাই, স্বাধীন নাই, মুক্তি যায় চাকরি করতে, আমি সারাদিন ঘরে বোবা মানুষের মতো একা বসে থাকি। একটা কথা বলার মতো মানুষও পর্যন্ত নেই। এভাবে থাকা যায়? হাত ধুয়ে মুখ মুছে অনন্যা জবাবে উত্তর দেয়, তোমার মানুষ লাগবে তাহলে বলো, তো দুজন লোক রেখে দিই। আমি কাজের লোক চাইনি, আমি চেয়েছি তোদের 3 ভাই বোনদের আবার সেই ছোটবেলার মতো একসঙ্গে দেখতে। তুই বাড়ি চলে আয়, তুই আসলে স্বাধীনও আসবে, আমার ঘরটা আবার পরিপূর্ণতায় ভরে ভরে উঠবে। আমি এভাবে নিঃশ্বাস নিতে পারছি না, দম বন্ধ কর লাগে। অনন্যা কিছুক্ষণ ভেবে বলে, সেটা সম্ভব নয় আম্মা, আমার কাজ লেখাপড়া এখান থেকে গিয়ে করা অনেক কষ্টকর। ওখানে ম্যানেজার নেই? আছে আম্মা, তবুও। দেখ পাখি, তোর আব্বা যাওয়ার পর আমি জানি তোর উপর অনেক জুলুম করেছি, সেসব আমার করা উচিত হয়নি। তখন আমার মন মেজাজ ভালো ছিল না, স্বামী পিতা একসঙ্গে সব হারিয়ে বিধবা এতিম হয়েছি, তার জন্য অভিমান করছিস? অভিমান করিস না মা, তোদের ছাড়া আমি ভালো থাকি কিভাবে বল? তোরাই তো আমার গায়ের বল, শক্তি। কাজ তো এখানে বসেও করা যায়। আক্কাসের দোকানের সামনে খালপাড়ের সঙ্গে যে খালি জমিটা আছে, ওখানে তো একটা শোরুম উঠিয়ে কাজ করতে পারিস। ওই জমিটা বর্গা দেয় না? না, তার পাশেরটা দেওয়া। অতটুকু জমিতে আমার হবে না আম্মা, এর চেয়েও বড় আমার মেহেদি অনুষ্ঠান। তাহলে পুরোটা নিয়ে নে, অনেক বছর তো হলো, এবার বর্গা ছাড়িয়ে আনলেই তো পুরো জমিটা ভালোভাবে শোরুম ফ্যাক্টরি হয়ে যাবে। জায়গা তো ওখানে কম না। অর্ণব স্রেফ না করে নিল, না আম্মা, আমি আমার ভাই বোনদের হক মারতে পারবো না। ওই জমি আমার একার নয়, ওখানে আরো 2জন শরিকদার আছে। কে যাবে জমির দাবি নিয়ে দাঁড়াতে? বাড়িতে যা আছে আলহামদুলিল্লাহ স্বাধীনের হয়ে যাবে, মুক্তির জমির কোনোদিন প্রয়োজন হবে না, না হলে কাচারি ঘরের দিক দিয়ে নিয়ে নিবে। এমনিতেই নিখিলদের যা আছে বসে বসে খেতে পারবে, আর বাকিটা তুই নিবি, তাহলে হক মারা হলো কিভাবে? অনন্যা কাজল রেখাকে বুঝিয়ে সুঝিয়ে বলল, দেখো আম্মা, পাগলামি করো না, আমার হাতে 1 বছরের কম সময় আছে, সামনে আমার ফাইনাল এক্সাম, এরপরে ইনশাল্লাহ আমি ব্যারিস্টার হব। কত কাজ বাকি, তার মধ্যে তুমি এক্সট্রা প্যারা দিও না তো। পাখি, মনোবল থাকলে যে কোনো জায়গায় বসে থেকেও পারা যায়। তোর তো রোজ ক্লাস হয় না, আর ক্লাস তো সকালেও হয় না, দুপুরের পর, তাহলে সমস্যা তো নাই। দরকার পড়লে একটা স্কুটি কিনে নিবি, এখান থেকে রোজ যাতায়াত করতে কোনো অসুবিধা হবে না। শুভ অনন্যাকে চোখের ইশারায় বোঝায়, অনন্যা রাজি হয়ে যা, তোর তো ছুটি আছে। দেখ ভাই, মা থাকতে বোঝ, আমার মা নেই, আমি বুঝি মায়ের অভাব কি। অনন্যা সেকেন্ড কয়েক থম মেরে রইল, পরক্ষণই বলল, ঠিক আছে, আমি তোমার কথা শুনবো, কিন্তু আমারও কিছু শর্ত আছে। এখানে আসার পর কেউ যেন আমাকে অযথা ডিস্টার্ব না করে, আমার ওপর কোনো কিছুর জোর জুলুম খাটানো যাবে না। এই বাড়িতে আমি থাকতে পারবো না, রোজ তোমার সঙ্গে এসে দেখা করে যাব ঠিকই, আমার থাকার জায়গার ফ্যাক্টরির সঙ্গেই করে নিব। তোমার জন্য 2জন লোক রেখে দিব, ওরা সারাদিন গল্প করবে, ঘরের বাকি কাজ করে দেবে। কাজল রেখা ক্ষণকাল নীরব থেকে বলে, ঠিক আছে, বিরক্ত করবে না কেউ, তবে সপ্তাহে 2 দিন অন্তর আমার সাথে রাতে এসে থাকিস। অরুণা হ্যাঁ বোধক মাথা নাড়ল। আচ্ছা, এবার বলো, জমি বর্গা আব্বা কার কাছে দিয়েছে? কাজল রেখার মন দ্বিধা নিয়ে বলে, নাওফের কাছে। তোর যেতে হবে না, আমি স্বাধীনকে পাঠিয়ে দিব দলিল আনতে। তার কোনো প্রয়োজন হবে না, আমি নিজেই যাব। আসার পর মুক্তি আপাকে দেখলাম না, সে কই? প্রাইভেট পড়তে গিয়েছে। ঠিক আছে, এখন বেরোতে হবে, আগামীকাল
একবার আসবো। কাজল রেখা আর ওদের বাধা দিলেন না। ওরা সন্ধ্যার দিকে মৃধা বাড়ির থেকে বিদায় নিয়ে হিজলার উদ্দেশ্যে রওনা হলো। ঠিক তার পরের দিন ভোর 8টার দিকে নওয়াফের ক্লাবে এসে অনন্যা হাজির। লাল রঙের মোটা পায়ের জমিন কালো এমন একটি শাড়ি পরিধান করে এসেছে সে। মুখের উপর কয়েকগুচ্ছ চুল এসে নৃত্য করছে। পাখি চুলগুলো ঝিলে ঠালা একটা খোপা করা। রমিজ অনন্যাকে সকাল সকাল ক্লাবে দেখে তার চোখ কপালে উঠল। সে বিশ্বাস অবধি পর্যন্ত করতে পারছে না তাদের ভাবি সত্যি সত্যি ক্লাবে এসেছে। সে কবে ক্লাবে এসেছিল সেই মনে অবধি করতে পারলো না। অত সব মনে থাকে? সেই সব ভেবে সময় আর অপচয় করতে গেল না। সামনে গিয়ে কপালদ্বয়ের সালাম ঠুকলো। সালাম ভাবিজান। অন্য ফোন টিপতে টিপতে উত্তর দিল। রমিজ ভাই, কতবার বলেছি ভাবি ডাকবেন না আমায়, আপা বলবেন। আপা, নেক্সট টাইম যেন মনে থাকে। এখন আপনাদের ভাইকে একটু ডেকে দেন, জরুরি কথা আছে। এখান থেকে ফিরে গিয়ে আমার আরো কাজ করতে হবে, সময় কম। বলি সে থামলো। রমি চুপচাপ বাধ্যের মতো মাথা নাড়ল। ঠিক আছে। সে দোতলায় জলদি সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ক্লাবটি আগে দোতলা ছিল না, ভেঙে নতুন করে তৈরি করা হয়েছে। নওয়াফ বেশিরভাগ এখন ক্লাবেই থাকে। ট্রি হোমে ভয় ঢুকতে পারে না। ঢুকলেই তাকে একাকিত্বের স্মৃতিচারণ আঁকড়ে ধরে, শ্বাস বন্ধ করে ফেলে যেন। সেই ভয়ে তিনি ক্লাবে ঘুমান। রমিজ, শাফিন আর অয়নকে টেনে তুলল। ওরা আজ ক্লাবেই ঘুমিয়েছে। এমনিতেই সবসময় ট্রি হোমেই থাকে। গতকাল রাতে সবাই মিলে হরর মুভি দেখে এখানেই ঘুমিয়ে পড়ে, তাই আর ট্রি হোমে যাওয়া হয়নি। সে ওদের ডেকে বলল, জলদি হোটেলে যা, যত রকমের নাস্তা আইটেম আছে সব নিয়ে আয়, আমাদের ভাবি এসেছে। সাফিনে ঘুম ঘুম ভাবটা হাওয়া হয়ে যায়। উচ্ছ্বাসিত মুখে হাসির চিলিক ফুটে উঠে সে বলে, সত্যি ভাবে এসেছে? যাই, আমি গিয়ে সালাম দিয়ে আসি। জবাবে চর খাবি? ওনার মেজাজ আর আগের মতো নেই, এখন বাইরের চেয়েও কড়া কিটকেটে মেজাজ। তোকে যা বলছি তাই কর গিয়ে, ঠিক আছে? রমিজ গিয়ে নওয়াফের দরজায় নক করে। তিনি শেষ রাতের দিকে ঘুমিয়েছে। রাতে ঘুম হয় না। একাকিত্বের পিছুটান ওনাকে প্রতিনিয়ত প্রেতাত্মার ন্যায় ধাওয়া করে বেড়ায়। তিনি শত চেষ্টা করে একাকিত্ব ঘোচাতে পারেন না। বিষণ্ণতার তুফান উল্টো বহুগুণ বেড়ে যায়। তিনি স্বপ্ন দেখেন, গভীর স্বপ্ন, এক সুন্দর স্বপ্ন যেখানে ওনার স্বপ্ন মোহিনী ললনা ওনার অতি নিকটে, একদম তার বুকের মধ্যে। উনি ছুঁতে চাইছেন কিন্তু কি পারছেন না। হঠাৎ মেয়েটা ঠোঁট ফুলিয়ে কেঁদে ফেলল। গাল ফুলিয়ে অভিযোগ করে বলল, আপনি আমায় ভালোবাসেন না প্রিয় নওয়াফ ভাই, খুব খারাপ আপনি, একটু আদর করেন না। তিনি অদর ছুরি হেসে দেন। কে বলেছে ভালোবাসি না আমার কলিজাটাকে? আমার প্রিয় বউজানটাকে তো অনেক অনেক ভালোবাসি। তুই বুঝিস না বোকামে। আচ্ছা এই দিকে আয় কলিজাটা, দেখবি কতগুলি আদর করব তোকে, অনেক অনেক। আজ আদরের কোনো কমতি রাখবো না। মেয়েটা আশ্চর্যজনকভাবে ওনার বুক থেকে হঠাৎ দৌড়ে নেমে যায়। ছিচি ছলছল চোখে বলে ওঠে, না না না, আপনার কাছে যাব না। আপনি একজন ঠকবাজ, প্রতারক এবং বিশ্বাসঘাতক। নিমিষে ওনার বুকটা নাম না জানা ব্যথায় থক করে উঠল। বড্ড ফাঁকা ফাঁকা লাগলো, শূন্যতার ফাঁকা। তিনি মলিন মুখে বললেন, পাখি, এসব কথা তুই বলতে পারলি আমায়? জানিস না তোর নওয়াব ভাই কতটা উন্মাদ, কতটা পাগল তোর প্রেমে? তবুও সব জেনে বুঝে বলছিস আমাকে পোড়াতে? তোর এত ভালো লাগে? এত? তাহলে আরও পোড়া, বেশ যত্ন করে পোড়া, জ্বালা ভাঙ। জ্বালাতে জ্বালাতে আমার পোড়া হৃদয়টাকে আরেক কয়লা কর, আমাকে শেষ করে দে। তবু প্রতারক, ঠকবাজ, বিশ্বাসঘাতক বলিস না রে, বলিস না। কলিজাটা ক্ষত বিক্ষত হয়ে যায় তোর ঘৃণা ভরা ওই দৃষ্টি দেখলে। আপনার পোড়ার দিন এখনো শেষ হয়নি, সবে শুরু। তোর বিরহ বিচ্ছেদের জ্বালায় আমি ক্লান্ত পাখি। আর কতকাল পোড়াবি তুই আগুন হইয়া? এবার একটু জল হইয়া শান্ত কর আমায়। এত শীঘ্রই ক্লান্ত হলে চলবে? এখনো অনেক পথ চলার বাকি। আপনাকে আরো চলতে হবে নওয়াফ ভাই। যখন আপনি পুরোপুরি অসহায়ত্বের দাবানলে ভেঙে পড়বেন, মনে করবেন আপনার সামনে আর কোনো পথ খোলা নেই, আপনি হেরে গেলেন, এখন থামতে হবে। তখন সেই ক্লান্ত মাখা ভোরে আমি জাগবো,
এক মুঠো শীতল স্নিগ্ধ মরুত হয়ে যেখানে আপনি ক্লান্ত হয়ে থেমে যাবেন, সেখানে আমি ফিরবো আপনার প্রশান্তি নিয়ে। বলেই পাখি ছোটে তিনি হাত বাড়ান ওকে ছুতে, কিন্তু এ কি পারেন না কেন ওকে ছুতে? কত কাছে তার, তবুও ছুতে পারছেন না। হাত বাড়ালেই হারিয়ে যায় মেয়েটা। এই এক অন্ধকারে কালো রাস্তা ধরে ছুটে চলছে তিনি উম্মাদের ন্যায় ওর পিছু পিছু দিশেহারা হয়ে ছোটেন। হাজার চেষ্টা করেও ওর নাগাল পেলেন না। মাঝখানে এক অদৃশ্য পাথরের দেয়াল সৃষ্টি হয়ে গেছে, যেই দেয়াল চাইলেও তিনি ভাঙতে পারবেন না, বরং দেয়ালের সঙ্গে মাথা ঠুকেন। অতঃপর ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠেন। আমার জানটারে আমারে ছাইরা যাস না। তোকে ছাড়া যতটা অসহায় মনে হয় আমার নিজেকে, ততটা আর কিছুতে মনে হয় না। পাখি শুনে না ওনার কথা। ওনার হৃদয় ভাঙা অস্ফুষ্ট আর্তনাদ, তার অভিমানী ছলছল চোখ জোড়া এক মুঠো অভিমান আর ভাঙা মন নিয়ে ধীরে ধীরে অন্ধকারে আড়ালে মিলিয়ে যায়। তিনি গলা ফাটিয়ে কাঁদেন, কিন্তু তার কান্না কারো কাছে পৌঁছায় না। ঘুমের মধ্যে ওনার চোখ দুটি ভিজে ওঠে, গাল বেয়ে অশ্রু গড়িয়ে বালিশ ভিজে যায়। ঘুম ভাঙতে তিনি হঠাৎ ভয় আর আতঙ্ক ভরা মুখশ্রী নিয়ে লাফিয়ে ওঠেন। সমস্ত শরীর তার ঘামের চটচটে, চোখ দুটি দিয়ে এখনো নোনা জল গড়াচ্ছে। দুঃস্বপ্নটা যেন একদম বাস্তবিক মনে হলো, তেমনি মস্তিষ্কে গেঁথে আছে। বুকটা এখনো ত্রিম করে লাফায়। এরই মধ্যে শব্দ পেলেন, বাহির থেকে কেউ একজন অনবরত দরজা নক করে যাচ্ছে। তিনি দরজা খোলার বিন্দুমাত্র শারীরিক শক্তি পেলেন না। ভেতরকার উৎকণ্ঠা উত্তেজনা তাকে কাহিল বানিয়ে নিল। কতক্ষণ শক্তিহীন দুর্বল শরীরটা নিয়ে মাথা চেপে ধরে বিছানা থম মেরে বসে রইলেন। ওইদিকে দরজা নক করার শব্দ এখনো কানে আসছে। তিনি এবার সত্যি মাত্রাতিরিক্ত বিরক্ত হলেন। খিটমিটে মেজাজ নিয়ে দুর্বল শরীরে কাঁপতে কাঁপতে দরজা খুলে দিলেন। দরজার সামনে দেখলেন রমিজকে। তিনি মেজাজ দেখে জিজ্ঞেস করলেন, কি চাই? রমিজ ওনার মুখটা এক পলক দেখলো, কেমন ফ্যাকাশে বন্য, অধিক চিন্তান্বিত দেখাচ্ছে মনে হলো, যেন কোনো কিছু নিয়ে তিনি অতি আতঙ্কে আছেন। চোখ দুটিও লাল ফোলা ফোলা। সে আর জিজ্ঞেস করতে গেল না সেসব, বরঞ্চ তড়িৎ তাড়া দিয়ে বলল, ভাই ভাবি এসেছে আপনার সঙ্গে দেখা করতে, আপনাকে ইমার্জেন্সি ডাকতে বলল। পহেলা মাসের প্রত্যুষকাল থেকে নভেম্বরের মনোভাব অত্যন্ত গোমট। এ যেন ঝড় আসার তীব্র পূর্বাভাস বলা চলে। ইতিমধ্যে আবারও শাসা করে এলো পাতারে ধুলো বাতাস বইতে শুরু করে দিল। বড় বড় গাছের সুদীর্ঘ ডালগুলি মট শব্দের আলোড়ন তুলে নড়েচড়ে উঠে। কখন জানি এ ডাল ভেঙে পড়ে তা বলা বাহুল্য। পশ্চিমের পঞ্জীভূত মেঘেরা পূর্ব দিকে বাতাসের সঙ্গে ধেয়ে ছুটে চলছে, যেন পাল্টা আক্রমণ করতে পূর্ব প্রস্তুতি নিচ্ছে তারা। সেই সঙ্গে বৃষ্টির ক্ষুদ্র একটা ফোঁটাগুলি নেচে নেচে মাটিতে গড়িয়ে পড়ছে। অতঃপর মাটি ভিজিয়ে পানির স্রোত তৈরি করে। দক্ষিণের জানালা কপাটটি তীব্র বাতাসের প্রভাবে ঘনে ঘনে ঝাঁকাচ্ছে, লাফাচ্ছে। সেই খোলা জানালা দিয়ে এক মুঠো শাসা বাতাস আর বৃষ্টির ছটা ক্লাবের মধ্যে তড়িৎ করে ঢুকে পড়ল। রমিজ তাড়াহুড়ো করে গেল জানালার কপাট লাগাতে। অনন্যার তন্মধ্যে রমিজকে থামিয়ে দিল, হাতের ইশারায় বলল, চলে আসুন, বন্ধ করার প্রয়োজন নেই। আসুক। খোলা জানালা দিয়ে বৃষ্টির ফোঁটাও ও হিমেল হাওয়া কৃত্রিম বাতাসের চেয়ে প্রকৃতির দেয়া নিদারুণ বাতাস বেশি স্নিগ্ধ ও শীতল, প্রাণোচ্ছল, স্বচ্ছ হয়, যার হৃদয়ের অন্তঃস্থল পর্যন্ত ছুঁয়ে দেয়। আপনি পারলে এসিটা বন্ধ করে দেন, এটা বড্ড বিরক্ত করছে। এত বড় লোক এখন পর্যন্ত হয়নি যে এসির বাতাস খেতে খেতে অভ্যস্ত হতে হবে। অনন্যার খোঁচা মারার ইঙ্গিতটা রমিজ ঠিকই ধরতে পারল। মেয়ে লোক একেই বলে খোঁচার পর খোঁচার ঠেলা। নাও সামলাও বাপু। সে জীবনও বিয়ে করবে না ভাবলো। এত ধৈর্য আর নেই বাবা। নওয়া পায়ের থাকলে থাকতে পারে, তবে তার প্রেক্ষিতে খান নাড়িয়ে বলল, ঠিক আছে বলে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল কিয়ৎ পরিমাণ। সময়ের পর প্রবল আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল, ভাবি আপনার কি কিছু লাগবে? টেবিলে কি আর খালি জায়গা অবশিষ্ট আছে? রমিজ হো করে এবার গাল ভরে হাসলো। আসলে পুরো ট্রলি ভর্তি নাস্তা দিয়ে ভরিয়ে রেখেছে তারা। তাদের কলিজার ভাবিজান বলে কথা, আদর আপ্যায়নে কোনো কমতি রাখবে না। সে ক্ষণকাল পর হাসি থামিয়ে বলল, আপনি আমাদের সকলের অনেক প্রিয় ভাবি, তাই সকলে আপনাকে সম্মান করে ও ভালোবাসে।
সেই ভালোবাসা থেকে ছোট আয়োজন, শুধু দুপুরটা হতে দেন, এর চেয়েও বেশি আয়োজন করব। অনন্যা হতাশায় দুপুর পর্যন্ত সে থাকলো তো নিজের ভেতরকার কথার ভেতরে চেপে গিয়ে শুধালো। আপনাকে বোঝানো আর কলা গাছকে বোঝানো সে একই কথা। কতবার বলেছি ভাবি ডাকবেন না, তবু একই নাম বারবার জপছেন। রমেশ ক্ষণকাল নীরব থেকে পরক্ষণই ভেজা গলায় বলে, দেখুন ভাবি, আপনাকে যখন প্রথমবার দেখি তখন ভাই আপনাকে দেখিয়ে বলেছিল এটাই তোদের ভাবি, আমার জানের জান, কলিজার টুকরা, পথে ঘাটে যেখানে দেখবি সালাম দিবি। সেই তখন থেকে আপনাকে ভাবির নজরে দেখে আসছি। সামনে যতগুলি দিন আসবে আপনাকে ভাবির নজরেই দেখব। এতে আপনারা দুজনে একসঙ্গে থাকুন বা না থাকুন, আমরা সকলেই মানি আপনি আমাদের ভাবি। অনন্যা ভীষণ অবাক হলো এতগুলি কথার পরিপ্রেক্ষিতে, অথচ সে একটা পাল্টাও জবাব দিতে পারলো না। অনন্যা প্রসঙ্গ এড়াতে চাইল। উনি কি আসবে? না আসলে বলুন, আমি চলে যাব। আমি জিজ্ঞেস করে দেখছি। রমেশ আবারও ছুটে চলল দোতলার দিকে, গিয়ে দেখলো উনি এখনো নির্বাক ভঙ্গিমাতে বসে আছে। রমেশ নীরবে এগিয়ে বলল, এ কি ভাই, আপনি এখনো ফ্রেশ হননি? ওদিকে ভাবি এখনো আপনার অপেক্ষাতে বসে আছে। তিনি নরম সংবেদনশীলতার চোখে তাকান। রমেশ অবাক হয়ে যায়, সেই কখন থেকে উনি নীরব হয়ে আছেন, কোনো শব্দ নেই। অন্যদিনের তুলনায় আজ শরীরটা নেতানো, মুখে এক টুকরো হাসির রেখাও নেই। গভীর ও মলিন মুখটা। সে অধিক চিন্তিত হয়ে পড়ল, দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় জানতে চাইল, ভাই কোনো সমস্যা? আজকে আপনার শরীর খারাপ, মুখটা এত শুকনো দেখাচ্ছে কেন ভাই? তিনি সঙ্গে সঙ্গে জবাব দিলেন না, ধীর স্থির দিলেন, আজ আমার কেমন জানি লাগছে রমেশ, বড্ড দুর্বল মনে হচ্ছে নিজেকে। সেই সকালের দুঃস্বপ্ন দেখার পর থেকে হাঁটতে পারছি না, শরীর কাঁপে, নেতিয়ে পড়ে। তাহলে আমি কি ভাবিকে এখানে ডেকে আনবো? উনি মাথা চেপে ধরেন। তোর মাথা খারাপ, ম্যাডাম আসবে এখানে। তিনি হলেন রানী এলিজাবেথ, ওনার আত্মাভিমানী বেশি না? রমেশ হু হু করে কয়েক দফায় হাসল। আসলে তিনি আমাদের রানী। তিনিও হাসেন, তবে স্বল্প পরিমাণে গম্ভীর কণ্ঠনালীতে বলেন, ডাকার কোনো দরকার নেই, ওদাই এনার্জি নষ্ট, আসবে না। তিনি উঠে যান, দুর্বল শরীরটা চেনে চোখে মুখে পানির ছিটে দিয়ে আবারও ফিরে এলেন। গায়ের বাসি কাপড় চেঞ্জ করে ধূসর রঙের একটি শার্ট আর প্যান্ট পরে নেন, চুলগুলো ঝুটি করে গায়ে বডি স্প্রে দিয়ে বলেন, দেখ তো কেমন লাগছে। আপনি অলওয়েজ সুন্দর ভাই। তুই প্রশংসা করলে হবে, তোর ভাবি তো করে না। উনি তো চোখ থাকতেও অন্ধ। বলতে চাচ্ছিস আমার আদরের বউটা অন্ধ? তেমনটা নয়, আপনার মতন সুদর্শ পুরুষের দিকে যে নারী একবারও ফিরে তাকায় না, সে নিশ্চয়ই অন্ধ হবে। তিনি হাসেন অদর দুখানা চেপে, হাতে ঘড়িটা পড়তে পড়তে নিচে নামেন। নিচে নেমে অফিস রুমে ঢুকলেন, গিয়ে দেখলেন উচ্চমুখী হয়ে চেয়ারে বসে আছে এক সুশ্রী নারী, যার বাহ্যিক অঙ্গভঙ্গি আভিজাত্যপূর্ণ। তিনি এগিয়ে যান, ওর মুখোমুখি হয়ে চেয়ারটায় বসে পড়েন। মেয়েটা গভীর চোখে মোবাইল টিপছে। সামনে হরেক রকমের খাবার আইটেম একটা পর্যন্ত ছুঁয়েও দেখল না। আহামরি কোনো সাজের প্রসাধনীয় নি মুখে, তবুও পান পাতার মতন স্বচ্ছ উজ্জ্বল মুখোজ বাড়িটা ওনার ভীষণ প্রিয়। তবে হ্যাঁ, নুট কালারের কৃত্রিম রং অধর জোড়া শোভা পাচ্ছে। চোখে গোল গোল ফ্রেমের একখানা চশমা, কয়েক গুচ্ছ চুল এসে গালের উপর নৃত্য করে বেড়াচ্ছে। শরীরে শাড়িটা বেশ সুন্দর মানিয়েছে, এখন ম্যাচোর ম্যাচোর মনে হয়। তিনি খুকু করে কেসে ওর মন আকর্ষণ পেতে চাইলেন। অনন্যা কয়েক সেকেন্ডের ভিতরে ফিকুটি করে ফেলেন, ফোন ব্যাগে ঢুকিয়ে নিয়ে কুচকুচে মণিজোড়া পৌরশালী ধূসর রঙের মণিজোড়ার উপর স্থাপন করে বলে, আব্বু আপনার কাছে জমি বর্গা রেখেছিল। জবাবে তিনি হ্যাঁ বোধকে মাথা নাড়লেন। কত বড়? 7.5 করা। কত টাকা দিয়েছিল? তিনি ওর সুশ্রী মায়াবী জাগর জাগর আখিজোড়ার দিকে কয়েক পলক তাকিয়ে থেকে দৃষ্টি সরিয়ে নেন, তবে জবাবে আর দিলেন না। অনন্যা বুঝল সে জবাব পাবে না, তাই প্রশ্ন এড়ালো, আপনি কত টাকা দিয়েছিলেন? উনি এবারও মৌনরান, জবাবে পাল্টা উত্তর দেন না। অনন্যার মেজাজ চটে যাওয়ার মতন অবস্থা। দলিল আছে? উনি টেবিলের ড্রয়ার হাতিয়ে দলিল বের করে ওর দিকে এগিয়ে দিলেন। কিছুক্ষণ উল্টে পাল্টে দলিলটা দেখলো সে, এরপর ব্যাগে ঠুকিয়ে নিল। একটি চেক বই বের করে সাইন করে চেকটি
ছিঁড়ে ওনার দিকে এগিয়ে দিল। উনি বললেন, লাগবে না। অরণ্যার সঙ্গে সঙ্গে চোখ মুখ একসঙ্গে কুচকালো। পরক্ষণে হৃদয় নাচিয়ে বলল, আশ্চর্য, লাগবে না মানে? আমি কি আপনার কাছে ভিক্ষা চাইতে এসেছি, না আপনি আমায় ভিক্ষা দিচ্ছেন, করুণা দেখাচ্ছেন? নিশ্চয় আমি ভিখারি নই। এসব দয়া করুণা তাদের দেখাবেন যাদের দেখানো উচিত। বলে সে পুনরায় চেকটি ওনার টেবিলের উপর রাখলো। তিনি কেবল নীরব রন। অনন্যা তপ্ত শ্বাসটুকু ফেলে পুনরায় বলল, নিন, সাইন করে দিয়েছি। টাকার অ্যামাউন্টটা বসিয়ে নেবেন। আপনাকে সকাল সকাল বিরক্ত করার জন্য সরি, আসি। বলে সে দরজা খুলে বেরিয়ে গেল। বাইরে বৃষ্টি হচ্ছে। আসার সময় ছাতা নিয়ে এসেছিল, সেটা খুলে বেরিয়ে গেল সে। অরণ্যা যাওয়ার পরই রমেশ ঢুকলো। দেখলো ওনাকে একটি কাগজ দিয়ে হাওয়া খেতে। কৌতূহল বসত রমেশ প্রশ্ন করি বসল, ভাই আপনার হাতে ওটা কি? বউয়ের চেক। বউ ফার্স্ট তার বরকে টাকা দিয়ে গেল। আজকাল তোর ভাবি আমাকে টাকার গরম দেখাচ্ছে, বুঝলি? এখন আমার কি করা উচিত বলতো? এই চেক থেকে টাকা উঠিয়ে পার্টি দেওয়া উচিত, না এই খুশিতে পুরো এলাকায় মিষ্টি বিলানো উচিত?